গুড মর্নিং, রাধে রাধে। তো আজকে হচ্ছে সোমবার। কত তারিখ আজকে ভুলে গেছি, ডেট মনে থাকে না আজকাল, বড় ডেট ভুলে যাই। কালকে কত তারিখ ছিল? 8 তারিখ ছিল, আজকে বোধহয় 9 তারিখ। হ্যাঁ, সো আজকে হচ্ছে আমাদের দধিচিরা মহোৎসব বা দণ্ড মহোৎসব। তো আমি এখন সকালবেলা শ্বশুরবাড়ি থেকে রেডি হয়ে যাচ্ছি, বাবার বাড়ি কাজ আছে, পড়ানো আছে। আর তার সাথে ওই বাড়ির গোপুর জন্য তো নেবই চিড়ে দই এগুলো। এই বাড়িতেও তো গোপুছানা আছে, ওর জন্য একটি পাড়ার দোকানে আসছি। এখন একটু চিড়ে দই এগুলো কিনে দিয়ে যাব, তারপর আবার ওই বাড়ি যাবো। সারাদিন যা যা করছি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। পাড়ার মুদি দোকান থেকে 200 করে দু জায়গায় আলাদা আলাদা চিড়ে আর হচ্ছে 2টো করে 10 টাকার ছোট দুধের প্যাকেট নিয়ে নিলাম। তারপর ও বাড়িতে ছিল, তারপর গেটের মুখ থেকে ওর স্কুটিতে উঠলাম, উঠে চলে এসেছি আমাদের এখানে চিলড্রেন্স পার্কে, যে মিষ্টির দোকানটা রয়েছে মধ্যমগ্রামে। তো ওখান থেকে বাড়ির জন্য একটু দুই বাড়ির জন্যই আর কি, গোপুদের জন্য দই নিলাম। আর আমরা একটু সকালের ব্রেকফাস্ট করে নিয়েছিলাম ওখান থেকে, একটু কচুরি আর ছোলার ডাল দিয়ে। তারপরে একটু কলা আর আম কিনলাম দু বাড়ির জন্যই আলাদা করে। তারপরে এই বাড়িরটা আমার শ্বশুর বাড়ির গোপু সোনার জন্য সেটা দিয়ে তারপর আবার আমাদের বাড়ির দিকে রওনা হয়ে গেছি। আর যাওয়ার পথে একটুখানি তিনটে ফুলের মালা নিয়ে নিয়েছিলাম, 2টো গোপু সোনাদের জন্য, একটা শিবুর জন্য। তারপর বাড়িতে পৌঁছে গেছি, এসে সমস্ত জিনিসগুলো গোপু সোনাদেরকে ঠাকুর ঘরে গিয়ে দিয়ে আসলাম, দেখিয়ে আসলাম কি কি নিয়ে এসেছি। আর যেহেতু আমার পড়ানো ছিল, পড়িয়ে উঠে তারপর এগুলো দুপুরবেলা দিতে একটু লেট হবে, ওই কারণে দই আমাদের যেহেতু ঠাকুরের ফ্রিজ নেই, তাই জলের মধ্যে রেখে দিয়েছিলাম দই আর দুধটা। তারপর আমার 9:30 থেকে সকালে ব্যাচ ছিল, বাট সেটা আমার ঢুকতেই কালকে অনেকটা লেট হয়েছে। তো ঢুকে ব্যাচ শুরু করতে প্রায় 10:30 পৌনে 11টার মতো বেজে গেছিল। তো তারপরে পৌনে 11টার দিক থেকে পড়ানো স্টার্ট করলাম, মেন্সের ব্যাচের পড়ানো ছিল। তারপর পড়িয়ে উঠেছি, পরে ওদিকে বিশ্ব বসে কাজ করছিল, ও নোট ট্রান্সলেশন করছিল, আমাদের যে ইংলিশ ভার্সনের যে নোটস গুলো পাবলিশ হয় সেগুলোরই বেঙ্গলি ভার্সন ট্রান্সলেশনটা ওই করছে। তারপরে আমি চলে এসেছি ঠাকুর ঘরে, এসে দেখলাম বাবা নারায়ণ পুজো হয়ে গেছে। তারপর গোপু সোনাদেরকে স্নান করাবো বলে পঞ্চামৃত গুলিয়ে নিয়েছি, যেহেতু আজকে এমনিতেও একটা শুভ দিন, তার উপর দুধ দই এগুলো তো আনা হয়েছে, আর ঘি মধু শর্করা এগুলো তো ঘরে সবসময় থাকেই। তো তারপরে দুই গোপু সোনাকে, মাম্মামকে আমার রাধুকে একসাথে করে স্নান করিয়ে দিলাম। তো তারপরে স্নান করিয়ে আজকে দেখো খুব সুন্দর করে সাজুগুজু করিয়েছি, যেহেতু আজকে একটা স্পেশাল দিন বলে কথা। আর আমার তো গৌর নিতাইয়ের মূর্তি নেই বা বিগ্রহ নেই, তো যেহেতু নেই ফটো, সেই জন্য আমি সেরকম কিছু সাজাতে পারি না, তাই আমার গোপু সোনার মধ্যেই সবাই আছে। তো সেই জন্য গোপু সোনা মাম্মাম ওদেরকেই সাজিয়েছি। এই পুজোর সময় যে নতুন জামাটা অষ্টমীর দিন পরেছিল, তো সেই জামাটাই আজকে 2-3 জনকে পরালাম, সেই অষ্টমীর পরেই আজকে পরালাম, মাঝখানে আর এগুলো পরানোই হয়নি। তো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। তারপর শিবুকেও স্নান করিয়ে ফুলের মালা দিয়ে সাজিয়ে দিয়েছি, গোপু সোনাদেরকেও ফুলের মালা দিয়ে সাজিয়েছি। এখনো অনেক ফুল রয়েছে, তো এগুলো দিয়েও সাজাতে হবে। তো সবে মাত্র মালা টালা পরিয়ে ফুল টুলগুলো দিয়ে দিয়েছিলাম। তো তারপরে বসে গেছি আমি দুপুরবেলা যে প্রসাদটা বানাবো দধিচিড়া, তো সেটা বানাতে। তো বিশ্ব জিজ্ঞেস করছিল আজকে কেন এটা দেয়, তো সেটাই আবার ওকে বলছিলাম। তো যারা জানো না তাদের জন্য এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে আজকের দিনে পানিহাটি দধিচিড়া মহোৎসবের দিনে নিত্যানন্দ প্রভু 6 গোস্বামী, যাদেরকে আমরা বৃন্দাবনের 6 গোস্বামী বলে থাকি, তাদের মধ্যে একজন অন্যতম রঘুনাথ দাস গোস্বামী, তো তাকে দণ্ড দিয়েছিলেন। দণ্ড বলতে তিনি খুব লুকিয়ে লুকিয়ে থাকতেন, নিত্যানন্দ প্রভুর কাছে সেভাবে যেতেন না। তিনি নিত্যানন্দ প্রভুকে ছাড়া মহাপ্রভুর সেবা করতে চাইতেন। তো যার জন্য এখানে এটাই বোঝানো হয়েছিল যে কখনো আমরা নিত্যানন্দ প্রভুর আশ্রয় ছাড়া কখনোই মহাপ্রভুর সেবা পেতে পারি না। তো সেই জন্য তিনি খুব লুকিয়ে ছিলেন। তো একদিনকে সামনে এসেছিলেন এই দিনে, তো তখন নিত্যানন্দ প্রভু বলেছিলেন যে বেটাকে ডেকে পাঠা, আমি ওকে দণ্ড দেব। তো তখন উনি আসে সামনে, তখন বলে যে কি দণ্ড? তখন উনি বলে যে আজকে সমস্ত ভক্তদেরকে দধি চিড়া খাওয়াতে হবে, পানিহাটিতে সমস্ত যারা ভক্ত ছিল সেই সময়, তো তাদের সবাইকে দধি চিড়া খাওয়াতে হবে। আর রঘুনাথ দাস গোস্বামী অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন, মনের দিক থেকেও এবং অর্থের দিক থেকেও। তো যার জন্য উনি খুব খুশি হন এবং তিনি সমস্ত ভক্তদেরকে সেই সময় দুপুরবেলা দধি চিড়া, তারপরে সমস্ত রকম ফল, চিনি, দুধ এগুলো দিয়ে আর কি মাখিয়ে সবাইকে প্রসাদ দিয়েছিলেন। তো তারপর থেকেই আমরা এই দিনে আর কি দধিচিড়া মহোৎসব পালন করে থাকি, যারা গৌড়ীয় বৈষ্ণব ভক্ত রয়েছে তারা। আর আজকের দিনে ভাত খাওয়া যায় না যে এরকমটা তা নয়, অনেকেই খায়। আমি রাত্রিবেলাও যেরকম ইস্কনে, পানিহাটি ইস্কনে খিচুড়ি প্রসাদ পেয়েছিলাম, বাট দুপুরবেলা যেহেতু গোপু সোনাকে এই যে দধিচিড়াই দিয়েছিলাম, তো তার ভেতরে সবই দিয়েছিলাম, দুধ দিয়ে, চিনি দিয়ে, দই দিয়ে, তার সাথে কলা, আম, যেহেতু এগুলো রসালো ফল, মেখে দিতে সুবিধাও হয়, তো সেগুলো দিয়ে গোপু সোনাদেরকে, শিবুকে সবাইকে দুপুরবেলা ভোগ দিয়ে দিলাম। আর দিয়ে তারপর আরতি করে নিলাম। যেটা তখন বিশ্ব ছিল না, যার জন্য আমি আরতির সেরকম ভিডিও কিছু করতে পারিনি, এমনি জাস্ট তোমাদেরকে দেখালাম। তো তারপরে গোপু সোনা যতক্ষণে প্রসাদটা পেলো ততক্ষণে এসে আমি আমার বৃন্দা দেবীকে তুলসী মহারানীকেও একটু আরতি করে নিলাম। মা সকালবেলা জল দিয়ে ফুল দিয়ে আরতি করে দেয়, কিন্তু দুপুরবেলাটা আমি করি। সকালবেলাটা যেহেতু আমি তখনও আসি না, সকালবেলাটা মা করে, তাই দুপুরবেলাটা আমি করেছিলাম। তারপর এদিকে বাবা আর বিশ্ব খেতে বসে গেছে। ওরা যেহেতু মা, বাবা, বিশ্ব, ওরা সবাই দুপুরে ভাত খেয়েছিল, আমি খাইনি।
তো তারপরে গোপুসোনাদের প্রসাদটা তোলার পরে আমি এই যে সমস্ত যেগুলো প্রসাদে দিয়েছিলাম, আর তার সাথে দুপুরবেলা বাবা নারায়ণের যে পুজোটা করেছিল তার মধ্যে চাল, কলা, বাতাসা আর হচ্ছে পেঁপে ছিল, তো সেগুলো একসাথে করেই মেখে নিয়েছি। নারায়ণের প্রসাদটা আর হচ্ছে গোপুসোনা, শিবু ওদের যে দুপুরের যে ভোগটা হয়েছে তার প্রসাদ একসাথে করে ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর আমারটা একটা আলাদা থালায় একটা পাত্রে তুলে নিয়েছিলাম, যেহেতু আমি দুপুরবেলা মানে অন্য কিছু খাবো না, একটু পরিমাণে বেশি তুলেছিলাম। আর বাকি আশেপাশে যারা থাকে সবাইকে আমি ছোট ছোট বাটিতে করে প্রসাদে দিয়েছিলাম। আর বিশ্ব যেহেতু দুপুরে ভাত খেয়েছে সেই কারণে ও বেশি খায়নি, তো ও আমার মানে ওকে একটা ছোট বাটিতেই দিয়েছিলাম, আমি একটু বেশি নিয়েছিলাম। তবে এটা না একদমই বেশি খাওয়া যায় না, আমি নিয়েছিলাম অনেকটা ঠিকই, বাট আমি খেতে পারিনি। পরে আমার থেকে বিশ্ব খেলো, মা খেলো, সবাই খেয়ে নিয়েছিল, বিকজ অনেকটা পরিমাণে বেশি হয়েছে, মানে এত ভার হয়ে যায় খাবারটা, পেটটা খুব ভার হয়ে গেছিল অল্প খেয়ে। তারপর এসে গোপুসোনাদের জামা কাপড় ছাড়িয়ে হাত পা মুখ ধুইয়ে মুছিয়ে আবার মানে ঘুম পাড়িয়ে দিলাম। তারপর আমার কাজ শুরু হয়ে গেছে, বিকজ দুপুরের পর ভিডিও শুট থাকে। তো দুপুরে খেয়ে ওঠার পরে আমাদের যে দীক্ষা IAS অ্যান্ড WBCS একাডেমির আমার কোচিং এর যে ভিডিও শুট গুলো ছিল, তো সেখানেরই কাজ করছিলাম। অ্যানথ্রোপোলজি অপশনালের ভিডিও শুট ছিল পেপার 2 এর, যেটা তোমরা অলরেডি দীক্ষা IAS চ্যানেলে দেখে ফেলেছো। যারা এখনো দেখোনি UPSC WBCS এর জন্য পড়ছো তারা অবশ্যই একবার চেক করে নিও। তো তারপর এই ভিডিওটা শুট হওয়ার পর দেখলাম ইনি ঘুমিয়ে পড়েছে ভিডিও শুট হতে হতে। তারপরে আবার আরেকটা ভিডিও শুট ছিল, সেই সময় আবার রেডি হলাম, হয়ে তিলকটা পরে নিলাম। তো এটা যেহেতু আমার পূজা চক্রবর্তী মোটিভেশন চ্যানেলটার জন্য থাকে, তো সেখানে আমাকে Q&A ভিডিও ছিল, তো সেখানে আবার রেডি হয়ে বসে Q&A ভিডিওটা শুট করে নিলাম, যেটা তোমরা অলরেডি আজকে মানে যেদিনকে আর কি এই ব্লগটা দেখছো সেদিনকেই সন্ধ্যে 6টায় আমি শিডিউল করে রেখেছি, তো সেখান থেকে একবার দেখে নিও। 6টা বা 5টা খুব সম্ভবত, হয়তো আগেই চলে এসছে। তারপর আমার এই ভিডিও দুটো শুট হওয়ার হতে হতে 5টা বেজে গেছে। দেন আমার বিকেল 5টা থেকে 6টা 1 ঘন্টার যোগা ক্লাস থাকে, যোগা প্রাণায়াম মেডিটেশনের যে ক্লাস শেখানো থাকে। তো ওদেরকে আজকে যোগা প্রাণায়ামের সাথে সাথে এক্সট্রা 12টা স্টেজের যে আমাদের যে জগিং গুলো রয়েছে, তো জগিং গুলো শেখাচ্ছিলাম, জগিং কিভাবে কি করতে হবে সেগুলোই বোঝাচ্ছিলাম। আর তার সাথে হনুমান জগিং যেটাকে বলা হয়ে থাকে, হনুমান জাম্প বলে, তো সেগুলো শেখাচ্ছিলাম। তো করতে করতে কমপ্লিট হয়ে গিয়ে 6টা বেজে গেছে। তো যেহেতু আমার লেট হয়ে গেছে ব্যায়াম করিয়ে উঠতে, তো সেই জন্য মা আর বাবান চলে এসছে, বাবান মানে আমার মেজদির ছেলে, তো মা আর বাবান চলে এসছে গোপুসোনাদেরকে সন্ধ্যেবেলা ঘুম থেকে তুলে সন্ধ্যেটা দিতে। আর মা বিকেলবেলা বোধহয় প্রসাদে দিয়েছিল হচ্ছে পেঁপে ছিল, বাড়ির গাছের পেঁপে, কলা। জেনারেলি গরমকালে আমাদের বেশিরভাগ পুরোটা ফলের সেবাই বেশি হয়, দুপুরবেলাটা তো অন্য সেবা হয়, আদারওয়াইজ বেশিরভাগ 3 বেলাটা পুরো ফল দিয়েই মা গোপুসোনাকে দেয়। তারপর গোপুসোনাকে একটু টাটা বলে দিলাম, যেহেতু আমরা বেরোবো সেই কারণে। আমরা এখন এই বেরোচ্ছি, বেরিয়ে এখন আমরা পানিহাটি যাব। সানসেটটা দেখতে হবে। সানসেট হয়ে গেছে অনেক আগে, আর সানসেটের সিন নেই। 6টা বাজে, আমার 6টা অবধি ব্যায়াম করানো ছিল। চলো, তারপর আমরা বেরিয়ে গেছি প্রথমে আমাদের বাড়ির থেকে, মানে বারাসাত থেকে। এদিক থেকে আমাদের শ্বশুরবাড়ির দিকেও দিকটাতে চলে গেছি, মানে যেটা ওই সোদপুর রোড যেটাকে বলা হয়। তো ফাইনালি পৌঁছে গেছি, মোটামুটি আধ ঘন্টা মতো লাগলো বারাসাত থেকে। আদারওয়াইজ যদি আমাদের ওখান থেকে যেতাম 10-15 মিনিট লাগতো। এটা হচ্ছে পানিহাটির যে মোড়টা, সোদপুরের ব্রিজটা ক্রস করেই যে পানিহাটি মোড় পড়ে, সেই 4 রাস্তার মোড়টা। তো ওখান থেকেই সোজাসুজি একদম প্যান্ডেল মতো করাই ছিল, তো ওই রাস্তাটা দিয়ে আমরা ঢুকে গিয়েছিলাম। তবে ওই রাস্তা থেকে কিন্তু অনেকটা ভেতরে, যেহেতু একদম গঙ্গার পাশে, তো বুঝতেই পারছো অনেকটা ভেতর অব্দি যেতে হবে। তো ওখান থেকে যদি টোটো করে কেউ যায় তাহলে 15 টাকা মতো টোটো ভাড়া নেয়। তো আমরা তো বাইকে করে গেছিলাম, তো আমরা ভাবছি বোধহয় এই বুঝি সামনে আসছে, এই বুঝি সামনে আসছে, সেই জন্য আমি বারবার ভিডিও করছিলাম। বাট আলটিমেটলি আস্তে আস্তে অনেক লেট হয়েছে, অনেক। তারপর একটা বড় পুকুর মতো পড়েছিল, পুকুরটার পাশে একটা সুন্দর বড় বিল্ডিং ছিল, বিল্ডিংটাতে আবার লাইটিং করা ছিল। তারপর এই যে মুখটা দেখছো, এই মুখটা থেকে আবার ফেরিঘাটে যাওয়া যায়, যেখান থেকে শ্যামনগর ওই দিকটাতে বোধহয় যে গঙ্গার ওপাশে যাওয়ার জন্য যে মানে ধরতে হয় ফেরিগুলো, সেগুলো পাওয়া যায়। আর এখানে রাস্তার পাশে পাশে ছোট ছোট দোকান নিয়েও বসেছিল। আমাদের পৌঁছতেই 7:11 বেজে গেছে। ইস, চুলটা পুরো আমার, চুলটা তুই দেখ আমার পুরো চিপকু হয়ে ঘেমে একাকার হয়ে গেছে। কতটা ভেতরে, মেন রোড থেকে অনেকটা ভেতরে, অলি গলি অলি গলি অলি গুলি করতে করতে এসে পৌঁছেছি আমরা। যাই ভেতরে, এখানে গাড়ি রাখতে হলো। পানিহাটি এটাও, ওটা বারোমন্দির ঘাট, এটা একটা অন্য কি যেন ঘাট, নামটা দেখেছিলাম কি জঙ্গালি না জঙ্গলি কি নাম একটা নাম ছিল, জল। তারপর এখানে পাশে ছোট ছোট খেলনার দোকানগুলো ছিল, যেগুলো একটু দেখতে দেখতে যাচ্ছিলাম। আর যার ভেতর এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে, আমি আবার বিশ্বকে বলছিলাম ঝুলনের সময় খেলনাগুলো আমরা দিয়ে থাকি। আর দেখো এই যে দোকানটা রয়েছে, এখানে মাটির জিনিস বিক্রি হচ্ছিল, এগুলো আমার সব থেকে বেস্ট লাগে। ভেবেছিলাম ফেরার সময় কিনবো, বাট তখন আর তাড়াহুড়ায় মনে ছিল না। এখানে মাটির সব সবজি ছিল, সুন্দর সুন্দর রং করা, ছোটবেলায় এগুলো নিয়ে আমরা অনেক খেলেছি। তারপরে এখানে দুপাশেই মেলার মতোই আর কি, যেহেতু এটা একটা মেলা বা মহোৎসব মতো বসে, এখানে সমস্ত কিছুই আর কি পাশে দোকান ছিল, এবং অনেকটা জায়গা জুড়ে ছিল, পুরো রাস্তা
রাস্তাটা জুড়েই আর কি মেলার মতো ছিল। তারপর এখান থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলে এই যে দেখো গঙ্গার ঘাট দেখা যাচ্ছে। তারপর বাস দিয়ে ব্যারিকেড মতো করা ছিল, পুলিশ ছিল এখানে, কণ্ঠি বিক্রি হচ্ছিল পাশে একটা দোকানে। আর এই হচ্ছে মন্দির, দেখো লেখাই রয়েছে পানিহাটি দধিচিরা মহোৎসব মন্দির, যেটা লেখা রয়েছে। তো এখানে গৌরনীতাই, যজ্ঞদাদা এদের সবার দর্শন করলাম, করে আমরা প্রসাদও পেয়েছি। তো এখানে আমি একটু মানে প্রণামী বাসকে প্রণামী দিলাম। পর যিনি ভেতরে ঠাকুর মশাই ছিলেন তিনি হাতে চিরা দিয়েছেন। তো আমি পেতে খুব খুশি হয়ে গেছি। আমার কোনো মন্দিরে গিয়ে ফুল পেলে, প্রসাদ পেলে এত ভালো লাগে। আর যখনই কোথাও যাই সেখানে গোবিন্দর কৃপায় প্রসাদ, ফুল এগুলো তো সবসময় পেয়ে থাকি। তো তারপর এখান থেকে ভেতরে সবাই লাইন দিয়ে ঢুকছিল, মানে এখানে যে বড় বড় 3টে যে বট গাছ আছে সেই সময়, মানে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু যখন ছিলেন সেই সময় থেকেই গাছগুলো রয়েছেন। তো তারপর সেখানে সবাই আর কি ফুল মানে আরতি করেন, প্রণাম করে। তারপর ওখানে আমরাও একটু আরতি করে নিলাম, প্রণাম করে নিলাম। তারপর ওখানে এই যে 3টে গাছ আছে, এই একটা গাছ আছে, তারপর মাঝখানে একটা বড় বটবৃক্ষ আছে, আর ওই পাশটাতেও আর একটা রয়েছে। তো 3টে গাছ রয়েছে, মানে একদম কাইন্ড অফ পরিক্রমা করতে হয়, যেভাবে এপাশ দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরোতে হলো। তো তারপরে আমরা আসলাম, এসে একটুখানি গঙ্গায় দাঁড়িয়ে দেখছিলাম। এই যে সামনে ফেরিঘাট রয়েছে, ওইখান থেকে দেখো জেটস গুলো যাচ্ছে, মানে ওটা ওই পাশে গঙ্গার ওপারে শ্যামনগরের ওদিকটাতে যাবে। আর এই জায়গাটা খুব সুন্দর করে গাছগুলোর পাশটা পুরো বাঁধানো রয়েছে, গঙ্গার পাশের জায়গাগুলো। এই যে বৃন্দা দেবীর একটা মঞ্চ রয়েছে, তারপরে এই গাছের নিচে বড় করে দেখো এই সাইনবোর্ড মতো দিয়ে দিয়েছে, যেটা দধিচিরা মহোৎসবের। এই যে রঘুনাথ দাস নিত্যানন্দ প্রভুর চরণে পড়ে রয়েছেন এবং তিনি কৃপা করছেন, দণ্ড দিচ্ছেন, যে দণ্ড হচ্ছে আজকের দিনে ভক্তদের সবাইকে দধিচিরা খাওয়াতে হবে। তো তারপরে আমরা এই জায়গাগুলো একটু ঘুরে দেখলাম, তারপর এখানে দাঁড়িয়ে একটুখানি ফটো তুলে নিলাম। আর এখানে দেখো সবাই প্রণাম করছিল, একজন দাঁড়িয়ে আর কি ঘটনাগুলো সেই সময়কার বর্ণনা করছিল, একজন বলছিল। তো সেগুলো শুনতে শুনতে আর খুব সুন্দর কীর্তনও হচ্ছিল, তবে কীর্তনগুলো না অ্যাকচুয়ালি গানে চলছিল, আর একটা সাইডে কীর্তনগুলো এমনি মানে মানুষেরা করছিল, আর একটা যেটা গানে চলছিল ওই কারণে আমাকে সাউন্ডটা মিউট করে দিতে হয়েছে, বিকজ গানটা কপিরাইটেড গান ছিল। রাধা গোবিন্দেরই অনেকগুলো ভজনার গান চলছিল, তবে ওই গানগুলো দিলে পরে আসে, তো ওই জন্য দিতে পারছি না, আমি ভয়েস ওভারেই দিচ্ছি। তবে খুব সুন্দর ছিল পরিবেশটা, ভীষণ ভালো লেগেছে। তো তারপর এখানে ছিল একটা রথের মধ্যে যজ্ঞদাদা, বলরাম দাদা, সুভদ্রা দিদিভাই সবাই বসেছিল, সবাই আবার একটু ফটো তুললো। তারপর এই জায়গাতে এই দাদা অ্যাকচুয়ালি নিজে গান গাইছিলেন, কীর্তনের গান করছিলেন, তো বেশ ভালোই গান গাইছিলেন। তারপর ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা একটুখানি গান শুনলাম। তারপর এইখানে যে অনুষ্ঠান হচ্ছিল তার থেকে সামনের দিকে একটুখানি এগিয়ে যেতে হবে, এগিয়ে গেলেই রয়েছে হচ্ছে পানিহাটি ইস্কন। আর পানিহাটি ইস্কনের ঠিক পাশেই রয়েছে গোবিন্দাস রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টটা তোমরা মায়াপুরে বা কলকাতা ইস্কনে আশেপাশে সব জায়গায় দেখেছো। এটা ইস্কনের নিজস্ব রেস্টুরেন্ট থাকে, যেখানে সকাল দুপুর রাতে থালির ব্যবস্থাও থাকে। তো গোবিন্দাস রেস্টুরেন্টের ঠিক পাশেই সামনেই রয়েছে হচ্ছে পানিহাটি ইস্কন, দেখতেই পাচ্ছ। আমরা জানতামই না যেখানে পানিহাটিতে এত সুন্দর একটা ইস্কন মন্দির আছে। তো পরে আমরা এক প্রভুজির কাছ থেকে শুনলাম যে 10 বছর হয়ে গেছে ইস্কন মন্দিরটি রয়েছে। তো এবার থেকে অবশ্যই আমাদের যখনই মন চাইবে চলে যেতে পারবো, কারণ এতদিন তো অনেক দূরে দূরে হয় মায়াপুরে না হয় কলকাতা ইস্কনে যেতে হতো। তো বাড়ির 10-15 মিনিটের রাস্তায় যে এত সুন্দর ইস্কন মন্দির আছে সত্যিই জানতাম না, জানলে যখনই মন চাইবে চলে যেতে পারবো। তারপর মন্দিরের ভেতর ঢুকেই বইয়ের দোকান রয়েছে, এখানে একটা জগদ্ধাত্রী মায়ের একটা মূর্তি রয়েছে। তারপরে ভেতরে এখানে আমরা জুতোটা খুললাম, খুলে সবাই জুতো পরেই যাচ্ছিলেন, ওনারা বলছিল জুতো পরে যেতে, কারণ যদি হারিয়ে যায় সেই কারণে। বাট যেহেতু এখানে ভগবানের কীর্তন হচ্ছিল তো নিজেদেরও মনটা চাইলো না যে জুতো পরে যাব, তো সেই জন্য সাইডে জুতোটা খুলে তারপর এখানে ভেতরে গেলাম। দেখো এখানে খুব সুন্দরভাবে লীলা বর্ণনা করা হয়েছিল, বেশ সুন্দর, মানে ছবির মতো করে সেই সময় কি সিচুয়েশন ছিল সেইগুলো করে। তো এখানে আবার দেখো গৌরনীতাই রয়েছে, তারপর আমাদের গুরু পরম্পরা রয়েছে, প্রভুপাদজির বিগ্রহ রয়েছে। এখানে রাধা গোবিন্দ বা যজ্ঞদাদাদের নেই, তবে ছবি রয়েছে, আর শালিগ্রাম ভগবান রয়েছে, নৃসিংহদেবের ফটো রয়েছে। তো এক প্রভুজি এখানে বসে ফুল দিচ্ছিলেন। তারপরে এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে কীর্তন দেখলাম। তো চলো তোমরাও একটুখানি দর্শন করো।
তারপর আমরা এখানে কিছুক্ষণ কীর্তন শোনার পরে ভেতরে প্রসাদের যে লাইন ছিল, এটা ফ্রি প্রসাদাম দেওয়া হচ্ছিল, তো সেখানেই লাইনে দাঁড়ালাম। আর যেখানে বিগত 5 দিন ধরেই অনুষ্ঠান হচ্ছে এবং দেখতেই পাচ্ছ কত বড় বড় রান্নার সব বাসনপত্র রয়েছে এবং ভেতরের এই উনুনটা দেখে আমি অবাক। আমি আমার লাইফে কোনোদিনও এত বড় উনুন দেখিনি। দেখো, যেটা আমি জুম করে দেখাচ্ছি, এরকম বড় একটা উনুন ছিল, তার উপরে একটা মানে কাঠের ডেস্ক ছিল। আর এই দেখো বড় বড় খাবার রাখার যে পাত্রগুলো রয়েছে। এখানে গোবিন্দাস রেস্টুরেন্টের একটা সাইনবোর্ড মতো দেওয়া রয়েছে, তোমরা যাদের দরকার হবে স্ক্রিনশট তুলে নিতে পারো। তো মহাপ্রসাদ কি জয়। খিচুড়ি ভোগ পেয়েছি, অন্য এই যে আর কি আছে, দই চিড়ে আছে আর একটা কাঁঠাল আছে। আমি তো জানি ইস্কনে আসলে প্রসাদ না পেয়ে কোনোদিনও যাবো না। হাত ধুচ্ছি। বলো, প্রসাদ পেয়ে কেমন লাগলো? পেট মন সব ভরে গেছে। আর একটু হলে ভালো হতো নাকি? এই যে এখানে কি সুন্দর জলের কলের ব্যবস্থা করেছে। আজকেই লাস্ট দিন, 9 তারিখে লাস্ট দিন, 5 তারিখ থেকে 9 তারিখ অবধি চলছে। ভীষণ সুন্দর মন্দিরের ভেতরটা, সবাই কত প্রসাদ পাচ্ছে। দাঁড়াও, গঙ্গার পাড়ে দাঁড়াও, দেখাচ্ছি তোমাদের কি সুন্দর এখানটা প্রসাদ দিচ্ছে। এই যে এখানে প্রসাদাম দিচ্ছে। তারপর আমরা ওখান থেকে ইস্কন থেকে 8:30টার দিকে রাত্রিবেলা বেরিয়ে গেলাম। তো তারপর এখানে দেখো, এখানে কুপনের যে নাম্বারটা রয়েছে সেটাও তোমরা স্ক্রিনশট তুলে রাখতে পারো, যদি কখনো যাও তাহলে প্রসাদামের জন্য তোমরা বুক করে নিতে পারো। তারপর সামনেই দেখো এখানে যে বইয়ের দোকানটা ছিল, যেটা ইস্কনের প্রত্যেকটা ইয়েতেই থাকে, তো এখানে ভক্তি বেদান্ত বুক স্টল বলা হয়, যেখানে সমস্ত রকম কিছুই থাকে। মায়াপুরে আছে, কলকাতা ইস্কনেও আছে, তো এখানেও খুব সুন্দর একটা জিনিস রয়েছে, তো যেটা তো জানতামই না, তাই বিশ্বকে আবার ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে দেখ এখানে সবই রয়েছে যেগুলো মায়াপুরে থাকে। তো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম 8:30টার দিকে, বাট তারপর তখন আমাদের আর ব্লগটা সেরকম ভাবে এন্ড করা হয়নি কিছু। আমরা এখন মন্দির থেকে বেরোলাম, বাড়ির দিকে রওনা হচ্ছি। শুনতে পারবে না, একটু ফাঁকা জায়গায় গিয়ে বল। ওই যাই হোক, মনটা একদম ভরে গেছে প্রসাদ পেয়ে। বিশালী নাচে ঠিক হয়ে গেছে, দারুণ। মানে আমরা তাই বললাম প্রভুজিকে যে জানতামই না যে বাড়ির পাশে এত সুন্দর এত বড় মন্দির আছে। বললো এলাকার লোকই জানে না। 15 মিনিটের রাস্তা, বাইকে জাস্ট 10 থেকে 15 মিনিট লাগলো আসতে। অপূর্ব অপূর্ব, দারুণ। তারপর সামনেই জটিলেশ্বর লেখা একটা ভোলে বাবার মন্দির ছিল, তো সেখানে আমরা দর্শন করে প্রণাম করে তারপর বাড়ির দিকে রওনা হলাম। আর বাড়ির জন্য একটুখানি নিমকি কিনে নিয়ে এসেছিলাম। ব্যাস, ব্লগটা সেভাবে এন্ড করা হয়নি, তাই ভয়েস ওভারেই এন্ড করলাম। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। পরের ভিডিওতে দেখা হবে। রাধে রাধে, হরে কৃষ্ণ।